আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের যে কবিতাটি বোঝাবো সেটি হচ্ছে দ্বীপান্তরের বন্দিনী, লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি এই কবিতাটি লাইন ধরে ধরে তোমাদের বিষয়বস্তুটা খুব সহজভাবে বুঝিয়ে দেব। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। প্রথমে আমি আলোচনা করে নেব উৎস সম্পর্কে। দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি 1331 বঙ্গাব্দের ইংরেজির 1924 খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় মাঘ সংখ্যায় প্রকাশিত হয়। পরে এই কবিতাটি ফণীমনসা কাব্যগ্রন্থে প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দের 29 জুলাই, আর বাংলার হচ্ছে 1334 শ্রাবণ মাসে। এইবার একটু এর ভাববস্তুটা একটু বলি যে এই দ্বীপান্তরের বন্দিনী কবির আত্ম উন্মোচন, মানে পদে পদে শাসক শ্রেণীর রোষানলে পড়তে হয়েছে তাকে, মানে ইংরেজ সরকারের যেহেতু পরাধীন ছিল ভারতবর্ষ সেই সময়, তো ইংরেজরা তার গ্রন্থ বাজেয়াপ্ত করে তার কণ্ঠ লেখনী রোধ করতে চেয়েছে বারবার, কিন্তু কবি কিন্তু থামেননি। একই সঙ্গে সমগ্র দেশবাসীকে আত্মস্বরূপ উপলব্ধির আহ্বান তিনি জানিয়েছেন। তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে নিজের দেশ ভারতবর্ষের মানুষ হলেও আমরা আসলে নির্বাসিত, মানে নিজ দেশে দ্বীপান্তরের বন্দিনীর মতো। সুতরাং আত্মজাগরণ ও স্বাধীনতা আবশ্যিক। এরপরে আমরা চলে আসব মূল কবিতাতে। দেখো, মূল কবিতায় বলা হয়েছে শুরুতেই যে আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর। এখানে মা এখানে হচ্ছে ভারত ভারতী, ভারত হচ্ছে ভারতবর্ষ, এটা স্বদেশ, আর ভারতী এখানে দেবী সরস্বতী, অর্থাৎ মা হলো ভারতবর্ষরূপিণী দেবী সরস্বতী, কিংবা সরস্বতীর আধারে ভারতবর্ষরও মা। আর এই কবিতাটি রচনার প্রেক্ষাপট ছিল চন্দননগরের সন্তান সংঘের একটি সরস্বতী পুজো, যেখানে পুজোর উদ্বোধক হিসেবে কবি আহুত ছিলেন, এবং সে সময়ে তিনি এই কবিতাটি পাঠ করে শোনান, যার মর্মার্থ হলো সরস্বতী পুজোর আয়োজন যেখানে যারাই করুন, দেশমাতারূপিণী দেবী সরস্বতী আন্দামানের নির্বাসিত। বস্তুত কবির বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ এই অর্থে যে বাগদেবী সরস্বতীর বাণী, যে বাণী বা যে কণ্ঠে স্বাধীনতার দাবি উচ্চারিত, সেই কণ্ঠ যাদের, তাঁরাই আন্দামানে বন্দী। আর ভারত ভারতী আপাত দৃষ্টিতে ভারতবর্ষরূপিণী দেবী সরস্বতী হলেও তিনি দ্বীপান্তরিতা হতে পারেন। এখানে দেখো, ভারতের স্বাধীনতা আকাঙ্ক্ষার জন্য যেসব বিদ্রোহ বিপ্লবী ভাবধারা, তাদের সমস্ত ভাষাই বস্তুত মানে বাণী দেবী সরস্বতী, তাই তাদের কণ্ঠরোধ বা বন্দি করে রাখার বিষয়টি সরস্বতীর রূপকে প্রকাশিত, অর্থাৎ স্বাধীনতা আকাঙ্ক্ষায় উচ্চকণ্ঠ হওয়ার জন্যই সরস্বতীর বিনা বাহকরা দ্বীপান্তরিত, যা প্রকারান্তরে মাকে দ্বীপান্তরিতা করার সামিল। তারপর দেখো, পূর্ণবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন 150 বছর। এখানে 150 বছর বলতে কবি ভারতে ইংরেজ রাজত্বকালের বা বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির শাসন শোষণের কথা এখানে বলেছেন। সপ্ত সিন্ধু 13 নদী পার দ্বীপান্তরের আন্দামান। দেখো, বহু দূরে অবস্থিত কোনো কিছু বোঝানোর জন্যে এই কথাটা ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ ব্যাপ্তি বা দূরত্ব বোঝাতে সপ্ত সিন্ধু 13 নদী কথাটা বলা হয়েছে। রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান। এখানে
কবি যা বলেছেন তার সাধারণ অর্থ এই যে রূপোর কাঠির কঠিন স্পর্শে মানে রূপের কমল ম্লান হয়ে যায়। এখানে কমল মানে তোমরা জানো যে পদ্ম, কিন্তু এর তাৎপর্য বা ব্যঞ্জিত অর্থ যদি হয় সেটা হচ্ছে আন্দামানে দ্বীপান্তরিত ভারতীয় রূপের কমল যে রূপোর কাঠির কঠিন স্পর্শে ম্লান, সেই কাঠি বস্তুত শ্বেতাঙ্গ শাসকের শাসনদণ্ড। তো রূপকথার মতোই যার স্পর্শ বা আঘাতে মৃত্যু সূচিত হয়, ফলে রূপের কমল যা কিনা মুক্তিকামী ভারতের বাণীবাহক তারুণ্য শক্তি। মানে এক কথায় আমরা বলতে পারি যে রূপকথায় সোনার কাঠি ও রূপুর কাঠি যথাক্রমে জীবন কাঠি ও মরণ কাঠি, মানে সাদা চামড়ার ইংরেজদের শাসনদণ্ড এখানে তাই রূপুর কাঠি, আর মৃত্যুর রূপকে সাংকেতিক আর শতদল বিশিষ্ট প্রস্ফুটিত ভারতের রূপের কমল বা প্রাণ প্রাচুর্যে ভরপুর। মানে পরাধীন ভারতের মুক্তি কামনায় উচ্চকণ্ঠ তারুণ্য শক্তি ইংরেজদের শাসনদণ্ডে বা অস্ত্রাঘাতে নিষ্প্রভ এবং নিহত। পরের দেখো বলা হয়েছে শতদল যেথা শতধা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘায়। এখানে দেখো শস্ত্র পানির অস্ত্র ঘায় কথার অর্থ হচ্ছে হাতে থাকা অস্ত্রের আঘাতে। মানে শস্ত্রপাণি বলতে ব্রিটিশ পুলিশ প্রশাসনকে এবং অস্ত্রঘায় বলতে কঠোর শাসন ব্যবস্থাকে বোঝানো হয়েছে আর কি। তো পরাধীন ভারতবাসীর ওপর ইংরেজ শাসক অকথ্য অত্যাচার চালাতো, অথচ অত্যাচারিতের কিছু বলার কিন্তু ক্ষমতা ছিল না। বললেই কী হবে বলো তো, শোষণের মাত্রা আরও বাড়বে। তাছাড়া স্বাধীনতার কথা বলাও ছিল অপরাধ, আর সেই অপরাধে তাদের অকারণ বন্দি করা হতো, বিচারের নামে প্রহসন দেখিয়ে তাদের আন্দামানে নির্বাসিত করা হতো, আর এসবেই হতো ইংরেজ শাসক সম্প্রদায়ের অঙ্গুলি হেলনে। আর ব্রিটিশ পুলিশ প্রশাসনের নির্লজ্জ নগ্ন অমানবিক রূপকে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। মানে কবি বন্দিনী বাণীর মুক্তি প্রত্যাশা করেন, মানে ফিরে আসুক দেশ ও জাতির সর্বাঙ্গীন সার্বভৌমত্ব, দেশবাসী এর জন্যই আন্দোলন করছে। আর এই আন্দোলনের সার্থকতা কেবল নরমপন্থীভাবে বা নরমপন্থারভাবে আসতে পারে না, চাই সশস্ত্র আন্দোলন। তাই রক্তস্নাত ভারতে মানে শান্তিসূচি সেভাবেই আসবে। তো শস্ত্রপাণির অস্ত্রাঘাতে ছিন্ন হওয়া বাণীর শতদলকে সেভাবেই ফিরিয়ে আনতে হবে, আর কবি এ ব্যাপারেই আশাবাদী। যন্ত্রী যেখানে শান্তি বসায়ে বীণার তন্ত্রী কাটিছে হায়। এখানেতে দেখো যন্ত্রী অর্থ হচ্ছে যন্ত্র বাদক এবং শান্তি অর্থ হচ্ছে প্রহরী। তো আপাত অর্থে এখানে আমরা যন্ত্রস্বরূপ ইংরেজ শাসন ব্যবস্থা এবং শান্তিস্বরূপ ইংরেজ কর্মচারী সহ সমস্ত অত্যাচারী আইন রক্ষকদের বুঝে নিতে পারি। মানে এক কথায় বলতে পারি যে সাম্রাজ্যবাদী শাসক সহ তার আজ্ঞাবাহী প্রহরীদেরকে কবি যন্ত্রী এবং শান্তি এই রূপে উপমিত করেছেন। মানে কবির কাছে ইংরেজ শাসক ও তার শাসন ব্যবস্থা যন্ত্রী রূপে দেশ ও জাতির ভাগ্যবিধাতা হয়ে উঠেছে, আর একইভাবে শাসক ইংরেজদের কর্মচারীরা শান্তিরূপে দেশের মানুষদের কঠোর প্রহরার মধ্যে রেখেছে। মানে তাদের সৈন্য দৃষ্টি এড়িয়ে কিছু করার উপায় যেমন নেই, তেমনই আবার কি বলতো শাসকদের বিরুদ্ধে কোনো কথা বলার জো নেই। তবে এখানেই সব শেষ নয়, তারা ভারতবাসীদের মধ্যেকার যে পারস্পরিক প্রীতির সম্পর্ককেও নষ্ট করতে কিন্তু তৎপর। তো বিভেদমূলক নীতির দ্বারা ইংরেজরা এদেশের হিন্দু মুসলমান আন্তঃসম্পর্ককে উপড়ে ফেলতে চাইছে, আর সেটি বীণার তন্ত্রী কেটে ফেলা। তো কবি তাৎপর্যে ইংরেজ সরকারের বিভেদ নীতির প্রয়োগ করে মানে মানুষের যে স্বাধীনতার দাবি বা সুদিনের আশায় স্বাধীন দেশের স্বপ্নকে নষ্ট করে দেওয়ার দিকটিকে এখানে কবি ফুটিয়ে তুলেছেন। এরপরে দেখো সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর।
হ্যাঁ, কবি এও বিশ্বাস করেন যে এই অবস্থা থাকবে না দীর্ঘদিন, মানে বেতার সেতারে মুক্ত বন্ধ সুর ধ্বনিত হচ্ছে, স্বাধীনতার আগমনী সুর শাসকের কঠোর অত্যাচারের মধ্যে শোনা যাচ্ছে, মানে রক্তাক্ত দেশ আবার শান্তি সুচিতায় শুভ্র হবে, অবধারিতভাবে দ্বীপান্তরিত ভারতবর্ষ স্বাধীন হবে। মুক্তি কি আজ বন্দিনী বাণী, ধ্বংস হলো কি রক্ষপুর। এখানে দেখো, বন্দিনী বাণী হচ্ছে ভারতীয়দের স্বাধীনতার দাবি, আর রক্ষপুর হলো ইংরেজদের নিষ্ঠুর শাসন ব্যবস্থা। মানে স্বাধীনতা সংগ্রামীদের ন্যায্য দাবিকে রাক্ষসরূপী ইংরেজরা বিদ্রোহীদের হুঙ্কার বলে মনে করছে, ফলে তারা দেশপ্রেমিকদের বিদ্রোহী আখ্যা দিয়ে বন্দি করছে, আর সেই সঙ্গে ভারতবাসীকে ভয় দেখিয়ে তাদের ওপর অত্যাচার করে আন্দোলনের গতি রুদ্ধ করে দেওয়াই কিন্তু ইংরেজ সরকারের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। যক্ষপুরের রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল। দেখো, রূপকমল কথার অর্থ হচ্ছে পরাধীন যে ভারতবাসীর মধ্যে লুকিয়ে থাকা প্রাণশক্তি, তা যক্ষপুরীর রৌপ্য পঙ্কে অর্থাৎ প্রবল ক্ষমতাশালী ইংরেজ শাসিত ভারতবর্ষে ফুটেছে কিনা কবি জানতে চেয়েছেন। কামানগোলার সীসা স্তূপে কি উঠেছে বানের শীষমহল। মানে কামানগোলার সীসা স্তূপ বলতে বোঝায় যেখানে যুদ্ধ কাজে ব্যবহৃত হওয়ার জন্য কামানগোলার সীসা স্তূপীকৃত থাকে, আর শীষমহল বলতে কাঁচ নির্মিত কোনো দীর্ঘ কক্ষকে বোঝায়। সুতরাং বানের শীষমহল বলতে বোঝায় কাঁচ নির্মিত এমনই একটি দীর্ঘ কক্ষ যেখানে শুধু বাণী বিরাজমান। এখানে বাণী বলতে দুটি অর্থ, কথা ও দেবী সরস্বতী ভারতী। আর এমতাবস্থায় বাণীর শীষমহল দেবী সরস্বতীর রূপময় একটি কক্ষ বলে প্রতীয়মান হচ্ছে, অথবা মুক্তিগামী ভারতীয়ের বজ্রকণ্ঠ যেখানে রুদ্ধ, সেই আন্দামানে সহসা বজ্রকণ্ঠী ভারতীয়রা মুখর এবং ক্রমে তাদের মুখরতায় বাণীর শীষমহল নির্মিত। শান্তিসূচিতে শুভ্র হল কি রক্ত সোঁদাল খুন খারাপ। এখানেতে দেখো, কবি বলতে চেয়েছেন যে ইংরেজদের দমন পীড়ন আর অত্যাচারে দেশের সমস্ত মানুষের যে পরিত্রাহী অবস্থা, কবি তাকে এই রক্তশোদল খুন খারাপ বলে আখ্যা দিয়েছেন। তবে এ কিসের আর্ত আরতি, কিসের তরে সংখ্যারাব। আর্ত কথাটি দুঃখিত, বিপন্ন, কাতর, পীড়িত প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। মানুষ যখন নানা কারণে বিপন্ন বা পীড়িত, তখন সে নিজেদের মঙ্গলার্থেই সকাতরে আরতি ও শঙ্খধ্বনি সহ দেবদেবীর পুজো করে, অর্থাৎ মঙ্গলার্থেই আরতি এবং সংখ্যারাব আর্ত। তো ভারতরূপ বর্ষরূপিণী দেবী আর কি ভারতী আন্দামানে দ্বীপান্তরিত, তাকে ফিরিয়ে আনা আর কি, বা ফিরে পাওয়া জরুরি, এবং সেই জন্যে যদি বাণী দেবীর পূজা অর্চনায় আরতি ও শঙ্খধ্বনি করা হয়ে থাকে তাহলে তা যথার্থ সঙ্গত, অন্যথায় শৌখিন পূজা অর্চনা বলেই তা পতিত হবে। 7 সমুদ্র 13 নদী পার দ্বীপান্তরের আন্দামান। বাণী যেথা ঘানি টানে নিশিদিন, বন্দি সত্য ভানিছে ধান। জীবন ছোঁয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি, হোমানল হতে বাণীর রক্ষী, বীর ছেলেদের চর্বি ঘি। হায় শৌখিন পূজারী বৃথায় দেবীর শঙ্খে দিতেছে ফোঁ, পূর্ণ বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু। এখানেতে দেখো, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আন্দামান দ্বীপে
বাণীর টানা ঘানির কথা বলা হয়েছে। মানে ইংরেজ সরকার আন্দামানে সেলুলার জেলে মুক্তিকামী যে ভারতীয়দের বন্দি করে তাদের উপর অকথ্য অত্যাচার করছে, উদয়াস্ত তৈলবীজের মতো পেষণ করছে, তাতে বাস্তবে কি মানে ঘানি থেকে তেলের মতো জীবন চুইয়ে পড়ছে, মানে জেলের ঘানি থেকে তেলের মতো জীবন চুইয়ে পড়ছে। তা আরতি বলতে বোঝায় যে প্রদীপের দ্বারা যে দেবমূর্তিকে বরণ করা। আর এখানে প্রদীপ প্রজ্বলনের জন্য যে তেল প্রয়োজন তাই আরতির তেল, তবে কথাটি এখানে রূপকার্থে ব্যবহৃত হয়েছে। প্রদীপ জ্বালানোর জন্য তেল দরকার, প্রজ্বলিত প্রদীপ আলো দেবে, আর দেশমাতৃকার বোধনকে আলো জ্বালতে হবে, তার জন্য তেল দরকার। আর এই তেল হলো তেজ, বিক্রম, পরাক্রম বা প্রতিজ্ঞাবদ্ধ যে শক্তি। মানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনযন্ত্রে নিষ্পেষিত হতে হতে বিভিন্ন কারাগারে অসহনীয় হয়ে উঠেছে তাদের অত্যাচারের মাত্রা। আর নিগ্রহ সহ্য করতে করতে যে প্রতিজ্ঞা কঠোর হতে থাকে দেশের মানুষদের, জাগ্রত হয়েছে তাদের ভেতর জীবন উৎসর্গের ক্ষমতা। আর এই ক্ষমতাই হচ্ছে আরতির তেল। মানে বাণী দেবীর পূজা অর্চনার চেয়ে বেশি প্রয়োজন ইংরেজ সরকারের হাত থেকে দেশমাতৃকাকে উদ্ধার করা। আর সেই জন্যই বলা হয়েছে যে নিজের হিতার্থেই আরতির তেল প্রয়োজন। পূজারি কাহারে দাও অঞ্জলি, মুক্ত ভারতী ভারতে কই, আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বলিলে বন্দী হই, অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার। দেখো, দেশপ্রেমিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবাসীর ওপর ইংরেজ শাসকের নারকীয় অত্যাচার প্রত্যক্ষ করেছেন এবং আইনের অপপ্রয়োগ করে তারা আন্দোলনের তীব্রতাকে স্তব্ধ করতে চেয়েছেন বলে কবি এই মন্তব্যটি করেছেন। যেথা বন্দিনী সীতাসম বাণী, সহিচে বিচার চেরির মার। এইখানে দেখো, রামায়ণেতে আমরা দেখি যে রাক্ষসরাজ রাবণ কর্তৃক অপহৃতা ও অশোকবনে বন্দিনী সীতার ওপর চেরিবিন্তের অত্যাচার, সেই কথা এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিচারের নামে চলে প্রহসন আর কি, মানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাই অত্যাচারিতা সীতার মতোই তা বিচাররূপ চেরিবিন্তের অত্যাচার সহ্য করছে। মানে চেরি এখানে হচ্ছে ইংরেজ শক্তি, যা রাক্ষসের মতোই কিন্তু ভয়ঙ্কর। বাণীর মুক্ত শতদল যথা, আখ্যা লোভিল বিদ্রোহী, পূজারি সেখানে এসেছ কি তুমি, বাণী পূজা উপাচার বহি। মানে বাণীর মুক্ত শতদল বলতে স্বাধীনতাকামী সংগ্রামীদেরই কবি এখানে বুঝিয়েছেন। মানে পরাধীন ভারতবাসী ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি পেতে চেয়েছেন এবং তারা স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্যেই তৎপর হয়ে উঠেছেন। মানে বীর সংগ্রামীদের আশা ভরসা যে তারা স্বাধীনতা পাবে, ইংরেজ শাসনের অবসান হবে। আর দেশপ্রেমিক বীর সন্তানদের এখানে বাণীর মুক্ত শতদল বলা হয়েছে। পরেরটা দেখো, সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে, ব্যাঘ্রেরে হানে অগ্নিশেল। এখানেতে সিংহ ও ব্যাঘ্র শব্দ দুটির উপকার্থে ব্যবহৃত হয়েছে। মানে পরাধীন ভারতবর্ষে দেশমাতৃকাকে শৃঙ্খলামুক্ত করার জন্য অকুতভয়ে বীর বিক্রমে লড়াই করেছিলেন বিপ্লবীরা। তাদের সেই অতুলনীয় শৌর্য, বীর্য, দুর্দমনীয় যে প্রতাপ, সেটাকেই ব্যক্ত করা হয়েছে সিংহ এবং ব্যাঘ্রের ক্ষমতার রূপকে। মানে তাদের পীড়ন করছে ইংরেজ সরকার, যা তৎকালীন সাম্রাজ্যবাদী শক্তি। পিঞ্জর বলতে খাঁচা কথা বলা হয়েছে, তবে এখানে কারাগারটাই উল্লেখ করা হয়েছে। মানে অগ্নিশেল কথা দুটি অর্থে ব্যবহৃত। শেল বলতে প্রাচীন যে যুদ্ধাস্ত্র বা শুল জাতীয় যে অস্ত্রকে বোঝানো হচ্ছে, যেমন শক্তিশেল। আর এই হিসেবে অগ্নিশেল বলতে বোঝাচ্ছে যে শুল জাতীয় অস্ত্রটিকে আগুনের ভূমিকায় প্রধান থাকে যেটাতে আর কি। আর দ্বিতীয় অর্থে শেল বলতে বোঝায় কামানের যে গোলা থাকে। মানে অগ্নিশেল বলতে বোঝাচ্ছে যে কামানের গোলা আগুনের সংযোগে বিস্ফোরিত হচ্ছে কিংবা যার মধ্যে আগুনের মতো বিস্ফোরক রয়েছে। কে জানি তো কাল বিনা খাবে গুলি, বাণীর কমল
খাটিবে জেল। দেখো, বাণীর কমল কথার অর্থ হচ্ছে বাণী রূপ যে কমল, অর্থাৎ কথা রূপ যে পদ্ম। মানে পরাধীন ভারতের স্বাধীনতাকামী বীর বিপ্লবীরা দেশবাসীর মনে দেশপ্রেম বোধ সঞ্চারের জন্য যেসব মুক্তির কথা শোনায় তাই হচ্ছে বাণীর কমল। আর অন্যভাবে বলা যায় যে প্রতিবাদ মুখর বন্দীরা দেশ স্বাধীনের জন্য আর কি রাজশক্তির বিরুদ্ধে যে তুমুল আন্দোলন করে সেই বিদ্রোহীদের কথা বলে, সেটি হচ্ছে বাণীর কমল। তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ, পদ্মে রয়েছে চরণপদ্ম যুগান্তরের ধর্মরাজ। দেখো, বিধির বেতার মন্ত্র বলতে পরাধীন ভারতবর্ষের ভারতীয়দের সার্বিক স্বাধীনতার কথাই এখানে বোঝানো হয়েছে। আর পদ্মে রয়েছে চরণপদ্ম যুগান্তরের ধর্মরাজ। দেখো, যুগান্তরের ধর্মরাজ পদ্মের ওপর স্থাপন করেছেন তার চরণপদ্ম, কিন্তু এর তাৎপর্য যে ধর্মরাজ এখানে উপনিষদে বর্ণিত তথাকথিত যে ধর্মরাজ সেটা কিন্তু নয়। ধর্মরাজ বলতে কবি এখানে বলতে চেয়েছেন যিনি অন্য একটি যুগ বা নবযুগের সূচনা করবেন। আর এই অর্থে ধর্মরাজ কোনো কিন্তু মূর্তরূপে প্রতিভাত নন, বিমূর্ত তিনি, যিনি সত্য ন্যায় ইত্যাদির প্রতীক। আর এমন এক যুগন্ধর পুরুষই ধর্মরাজ বা কবি কল্পনায় এমনভাবে রূপময় যার চরণ পদ্ম সে তো পদ্মাসনা সরস্বতীর মতোই স্থাপিত হয়েছে পদ্মে, যিনি ত্রিদেবের মতোই এমনই এক পুরুষকারের প্রতিমূর্তি যার সক্রিয়তায় কী হয় বলো তো, অশুভ শক্তির বিনাশ হয়, কিংবা মুক্তিকামী শান্তিকামী মানুষের ওপর অশুভ শক্তির উৎপীড়নে কালিমালিপ্ত একটা যুগের অবসান হয় এবং শুভময় এক নবযুগের সূচনা ঘটে। এরপরে দেখো, তবে তাই হোক ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাঁখ। এখানে দেখো, পাঞ্চজন্য শাঁখ হচ্ছে পঞ্চজন নামক রাক্ষসের অস্থি দিয়ে নির্মিত যে শঙ্খ, আর কৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন। তো মহাভারতের যুদ্ধের সূচনায় শ্রীকৃষ্ণ এই শাঁখ বাজিয়েছিলেন, আর এর মাধ্যমেই অত্যাচারী দুর্যোধনের শাসনের অবসান হয় এবং যুধিষ্ঠিরের ধর্মরাজ্য স্থাপিত। সুতরাং তাৎপর্য থেকে বোঝা যাচ্ছে যে পাঞ্চজন্যের শাঁখ হলো নতুন যুগ বা সময়ের মানে শুভ সময়ের সূচনা। তো যুগান্তরের ধর্মরাজকে পরাধীন দেশ এবং তার চরণপদ্ম রাখার অনুরোধ করার জন্য পাঞ্চজন্য শাঁখ বাজাতে বলেছেন। মানে ঘূর্ণিপাক অপ্রতিরোধ্য, আবার সেটি যদি হয় যুগাবসানের মঙ্গল চেতনায় সমৃদ্ধ, তবে তাকে তো শঙ্খের ধ্বনিতেই অভিষিক্ত করতে হয়। সে কারণেই পরাধীনতার যুগের অবসান ঘটিয়ে স্বাধীনতাকে সুপ্রতিষ্ঠিত করার ঐকান্তিক আগ্রহবশত কবি পাঞ্চজন্য শাঁখ বাজাতে বলেছেন। দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। দেখো, এখানে বন্ধন কঠিন হলে তা কিন্তু ছিন্ন করার একটা ইচ্ছা থেকেই যায়। ইংরেজ শাসনের কঠোরতায় স্বাধীনতার আন্দোলন আরও তীব্রতর হয়, আর এই তীব্রতাই হলো ঘূর্ণিপাক। ঘূর্ণিপাকে পারস্পরিক আবর্তিত হয়ে একসময় শান্তির রূপ নেয়। আর যুগান্তরের ঘূর্ণিপাকেও পরাধীন ভারত মথিত হয়ে স্বাধীনতা লাভের মাধ্যমে শান্তি সূচিশুভ্রে সমাহিত হবে। দ্বীপান্তরের ঘানিতে লাগা ঘূর্ণিপাকের এই প্রাবল্য কোনোভাবেই স্তব্ধ হওয়ার নয়। তাহলে একাদশ শ্রেণী তোমাদের দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি বুঝিয়ে দিলাম। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর সকলে খুব ভালো থেকো।